চৌধুরী বাড়ির নরকঘর খুলে গেছে, ওরা বেরিয়ে আসছে। এই কথাগুলোই ছিল একটা ক্যামেরায় রেকর্ড হওয়া শেষ আর্তনাদ। নওগাঁর এক প্রত্যন্ত গ্রাম হাটমাঝার, আর সেখানকার চৌধুরী বাড়িকে ঘিরে থাকা কিংবদন্তিটা এখন আর শুধু লোক কথা নেই। একদমই না। আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে পুরনো এক অভিশাপ আর আধুনিক কৌতূহলের মধ্যে একটা ভয়ঙ্কর সংঘর্ষ ঘটেছে সেখানে। হ্যাঁ, আজ আমরা এই ঘটনার গভীরে যাব, মানে বোঝার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল সেই অভিশপ্ত জমিদার বাড়িতে, আর কীভাবেই বা একটা ডকুমেন্টারি বানানোর অভিযান একটা বিভীষিকায় পরিণত হলো। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো কিভাবে একটা বহু পুরনো লোককথা, যা প্রায় সবাই ভুলেই গিয়েছিল, হুট করে জীবন্ত হয়ে উঠল। ঠিক, আমাদের সূত্রগুলো কিন্তু শুধু একটা ভৌতিক গল্প বলছে না, বরং দুটো ভিন্ন সময়কে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দুটো ভিন্ন সময় কিভাবে? একদিকে আছে অমরত্বের লোভে পাগল এক জমিদার আর তার নিষিদ্ধ তন্ত্র সাধনা, আর অন্যদিকে আছে একদল তরুণ অভিযাত্রী, হ্যাঁ, যারা প্রযুক্তিকে বিশ্বাস করে, অলৌকিকতাকে নয়। এই দুয়ের সংঘর্ষের ফলটা যে এতটা ভয়াবহ হতে পারে, সেটাই আমরা আজ খতিয়ে দেখব। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই চৌধুরী বাড়ির কিংবদন্তির উৎসটা কি? জমিদার হরিশ চৌধুরী নামটা শুনলেই কেমন একটা শিরশিরে অনুভূতি হয়। সূত্র বলছে তিনি সাধারণ জমিদার ছিলেন না, তার ধ্যান জ্ঞান ছিল অমরত্ব। কিন্তু সেই অমরত্ব লাভের জন্য তিনি যে পথটা বেছে নিয়েছিলেন সেটাই ছিল ভয়ঙ্কর। একদম, তিনি তন্ত্র সাধনার গভীরে ঢুকে পড়েছিলেন। কিন্তু এটা তো কোনো সাধারণ সাধনা ছিল না। না, এর জন্য প্রয়োজন ছিল নরবলি। আর সেই উদ্দেশ্যেই তিনি বাড়ির নিচতলায় তৈরি করেছিলেন এক বিশেষ ঘর, নাম দিয়েছিলেন নরক ঘর। নামটা শুনলেই বোঝা যায় জায়গাটা ভালো কিছুর জন্য তৈরি হয়নি। না, ওটা ছিল তার ব্যক্তিগত ল্যাবরেটরি আর কি, যেখানে তিনি মৃত্যু আর জীবনকে এক করার চেষ্টা করছিলেন। আর সেই চেষ্টাই তো কাল হলো। আমাদের হাতে থাকা বিবরণে পরিষ্কার বলা আছে, এক কালী পূজার রাতে তিনি সেই ঘরে চূড়ান্ত বলিদান করেন। ভেবেছিলেন তিনি অমরত্ব লাভ করবেন, মৃত্যুকে জয় করবেন। কিন্তু ফলাফল হলো ঠিক উল্টো। ভাবা যায়, যা তিনি চেয়েছিলেন তার বদলে পেলেন একদল ক্ষুধার্ত সত্তা। এখানে গল্পটা একটা অন্য মাত্রা পায়। হরিশ চৌধুরী এমন এক দরজা খুলে ফেলেছিলেন যা খোলার কথাই ছিল না। তিনি ভেবেছিলেন তিনি দেবতাদের ডাকছেন, কিন্তু আসলে ডেকে এনেছিলেন অন্য কোনো জগতের ক্ষুধার্ত সত্তাদের। সূত্রগুলো এদের বর্ণনা দিয়েছে মুখিন বাঁকানো হাত পাওয়ালা ছায়ার দল। এরা কোনো আত্মা বা প্রেত নয়, এরা হচ্ছে বিশুদ্ধ ক্ষুধা, যাদের একমাত্র লক্ষ্য অন্যের দেহ দখল করা। তার মানে তারা অমরত্ব দেয়নি? অমরত্ব তো দূরে থাক, জমিদারের দেহটাকেই ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। কি ভয়ানক পরিণতি! আর জমিদারের মৃত্যুর পর পুরো চৌধুরী পরিবারও একে একে শেষ হয়ে যায়। হ্যাঁ, বাড়িটা পরিত্যক্ত হয়, কিন্তু কিংবদন্তিটা রয়ে যায়। লোকমুখে এখনো শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে নাকি সেই নরকঘর থেকে একটা ফিসফিসানি ভেসে আসে, একটা আরতি। আমরা ক্ষুধার্ত। এই ক্ষুধার ধারণাটাই তাহলে গল্পের কেন্দ্রবিন্দু। অবশ্যই, এটা শুধু শারীরিক ক্ষুধা নয়, এটা অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুধা। দেহ ছাড়া ওই সত্তাগুলোর কোনো অস্তিত্ব নেই, তাই তারা যুগ যুগ ধরে অপেক্ষা করছে নতুন দেহের জন্য। এই কিংবদন্তিটাই যেন একটা জীবন্ত ফাঁদ। ঠিক পাই। এই কিংবদন্তিটা তো বছরের পর বছর ধরে মানুষের মুখে মুখে ভিড়ছে, কিন্তু আমাদের সূত্র বলছে সম্প্রতি এই নিস্তব্ধতা ভেঙেছে। 3 বন্ধুর একটি সাহসী নাকি বোকামন্নাপূর্ণ অভিযানের মাধ্যমে। হ্যাঁ, ঢাকা থেকে আশিক, অন্তু আর তৃষা হরর ডকুমেন্টারি বানানোর নেশায় তারা এসে পৌঁছায় এই চৌধুরী বাড়িতে। আর এসেই তারা সেই চিরাচরিত সতর্ক বার্তাটা পায়, যা সব ভৌতিক গল্পেই থাকে, তাই না? একদম।
গ্রামবাসীরা তাদের বারবার মানা করে ওই বাড়ির ভেতর গেলে কেউ ফেরে না। কিন্তু আধুনিক তারুণ্যের যা হয়, তারা এই ধরনের সতর্ক বার্তাকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দেয়। তাদের কাছে তো ছিল ক্যামেরা, ড্রোন, লাইট। মানে সত্যকে রেকর্ড করার প্রযুক্তি। তারা ভেবেছিল প্রযুক্তি দিয়ে সব রহস্যের সমাধান করা যায়। বাড়ির ভেতরে ঢোকার পর থেকেই কিন্তু তারা বুঝতে পারছিল ব্যাপারটা মানে স্বাভাবিক নয়। পরিবেশটাই অন্যরকম ছিল। হ্যাঁ, ভেতরটা গুমোট, অন্ধকার, বাতাসে কেমন একটা পচা গন্ধ। আর দেয়ালের ছবিগুলো, ওহ, ওগুলোর চোখগুলো নাকি অন্ধকারে জ্বলজ্বল করছিল, যেন তাদের দিকেই তাকিয়ে আছে। তৃষার বারবার মনে হচ্ছিল কেউ তাদের নিঃশব্দে অনুসরণ করছে। এটা হলো মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রথম ধাপ। কোনো অলৌকিক ঘটনা ঘটার আগেই পরিবেশটা তাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। একটা পরিত্যক্ত বাড়ি স্বাভাবিকভাবেই তো ভয়ের। হ্যাঁ, কিন্তু এখানকার পরিবেশটা ছিল আরও বেশি জীবন্ত, যেন বাড়িটা নিজেই নিঃশ্বাস নিচ্ছে আর অপেক্ষা করছে। কিন্তু এর পরেই ঘটল প্রথম সত্যিকারের অদ্ভুত ঘটনাটা। ছাদের ওপরের একটা ঘর থেকে হঠাৎ দৌড়ানোর শব্দ, ধপ ধপ ধপ। স্পষ্ট 3 বার দৌড়ানোর শব্দ। ওরা 3 জনই শুনেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তারা যখন ওপরে গেল, ঘরটা ছিল সম্পূর্ণ খালি। বহু বছরের ধুলোর আস্তরণ পড়ে আছে, কিন্তু সেই ধুলোর উপর একটা মাত্র তাজা পায়ের ছাপ। একটা শিশুর পায়ের ছাপ। শুধু একটা, যেন কেউ এক পা ফেলে বাকিটা পথ শূন্যে মিলিয়ে গেছে। 1 মিনিট, এটা কিভাবে সম্ভব? সম্ভব না। একটা তালাবন্ধ ঘরে যেখানে ধুলো পর্যন্ত নড়েনি, সেখানে একটা মাত্র তাজা ছাপ। এর কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি? কোনোভাবেই না। আর এটাই হলো প্রথম সংকেত যে তারা এমন এক বাস্তবতার মুখোমুখি হতে চলেছে যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই একটা পায়ের ছাপ তাদের সমস্ত আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দেয়। তাদের ক্যামেরা, তাদের প্রযুক্তি, সবকিছুই এই একটা ঘটনার সামনে অর্থহীন হয়ে পড়ে। তারা বুঝতে পারে তারা এখানে একা নয়। এই ঘটনার পর ভয়টা যেন জেকে বসে, কিন্তু তারা পিছু হটে না। ডকুমেন্টারি শেষ করার নেশা। হ্যাঁ, সেই নেশায় তারা নিচতলার সেই কিংবদন্তির নরক ঘরের দিকে এগোতে থাকে। একটা মরিচা পড়া লোহার দরজা, যার ভেতর থেকে হালকা একটা আলো ছুঁয়ে আসছিল। এটাও তো অদ্ভুত। এখানেও একটা মনস্তাত্ত্বিক খেলা। বন্ধ ঘরের ভেতর থেকে আলো আসাটা খুবই অস্বাভাবিক। এটা যেন একটা আমন্ত্রণ, একটা চ্যালেঞ্জ। তারা যখন দরজাটা ভাঙে, ভেতর থেকে এক ঝলক গরম বাতাস বেরিয়ে আসে। বিবরণে বলা হয়েছে যেন বহুদিনের আটকে থাকা কোনো নিঃশ্বাস। আর ভেতরের দৃশ্যটা বীভৎস। মাঝখানে একটা পাথরের বেদি, চারপাশে ছেঁড়া কাপড়, শুকনো রক্তের দাগ, আর মেঝেতে মানুষের নখ আর দাঁত দিয়ে তৈরি একটা বিশাল বৃত্ত। ভাবা যায়। ভাবতেই গা শিউরে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে যখন তারা এই দৃশ্যটা দেখছে, তাদের ক্যামেরাটা নিজে থেকেই চালু হয়ে গেল। এই মুহূর্তটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এটা শুধু একটা অলৌকিক ঘটনা নয়, এটা ফাউন্ড ফুটেজ জনরার একটা ক্লাসিক উদাহরণ। মানে ক্যামেরাটা নিজেই একটা চরিত্র হয়ে উঠছে। ঠিক তাই। যা মানুষের চোখ দেখতে পাচ্ছে না, প্রযুক্তি সেটা উন্মোচন করে দিচ্ছে। ক্যামেরা স্ক্রিনে তারা যা দেখলো তা তাদের পেছনেই ছিল, কিন্তু খালি চোখে অদৃশ্য। কি দেখেছিল তারা? তাদের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল লাল চোখ আর পোড়া শরীরের এক বৃদ্ধ তান্ত্রিক। সম্ভবত জমিদার হরিশ চৌধুরী নিজেই, বা তার কোনো বিকৃত রূপ। সে নাকি ধীরে ধীরে হাসছিল। না, দৃশ্যটা শুধু ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। প্রযুক্তি এখানে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দেখা দিল। এটা তাদের সত্যটা দেখালো, কিন্তু তাদের বাঁচাতে পারল না। আর এরপরই আক্রমণটা শুরু হলো। হ্যাঁ, ঘরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর ছাদ থেকে সেই মুখহীন ছায়ার দল নামতে শুরু করলো, ঠিক যেন মাকড়সার মতো। একটা ছায়া আশিকের কাছে এসে ফিসফিস করে বলল, তোমাদের দেহ আমাদের দাও। আর পর মুহূর্তে একটা ভয়ঙ্কর মট করে শব্দ, আশিকের মেরুদণ্ড ভেঙে যাওয়া শব্দ। চোখের সামনে একজনের এমন পরিণতি, এটা তো মানসিকভাবে ভেঙে পড়ার জন্য যথেষ্ট। একদম। এটা শারীরিক আক্রমণের চেয়েও বেশি কিছু। এটা বডি হররের চূড়ান্ত উদাহরণ। ওই সত্তাগুলো শুধু মারতে চায় না,
তারা দেহটাকে চায়। আর ঠিক তখনই অন্ত বুঝতে পারে তার একটা ফাঁদে আটকা পড়েছে। সে পালানোর জন্য দরজার দিকে দৌড়ে গিয়ে দেখে দরজাটা নেই। দরজাটা উধাও, দেয়ালটা একেবারে নিরেট, যেন ওখানে কোনোদিন কোনো দরজাই ছিল না। এ কি বিভ্রম, নাকি ওই বাড়িটার বাস্তবতা আসলেই বদলে যাচ্ছিল? আমার মতে দুটোই। বাড়িটা শুধু একটা কাঠামো নয়, এটা একটা জীবন্ত সত্তা। এটা নিজের নিয়ম অনুযায়ী চলে। যখন শিকার ভেতরে প্রবেশ করে তখন তার বেরোনোর সব পথ বন্ধ হয়ে যায়। আর তৃষার পরিণতি ছিল আরও ভয়ঙ্কর। হ্যাঁ, একটা ছায়া তাকে পায়ের নিচ থেকে মাটির ভেতর দিয়ে টেনে নিয়ে গেল। তার শেষ চিৎকার ছিল, আমাকে বাঁচাও অন্তু। এই চরম বিশৃঙ্খলার মুহূর্তে অন্ত টেবিলের উপর একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। জমিদার হরিশ চৌধুরীর ব্যক্তিগত ডায়েরি। হ্যাঁ, আর তার শেষ পাতায় লেখা ছিল আসল সত্য। জমিদার লিখেছিলেন, এই নরকঘরের আত্মারা আমার নয়, তারা অন্য জগতের। তারা অমর, ক্ষুধার্ত এবং দেহের সন্ধানে থাকে। প্রতিটি পূর্ণিমায় তারা দরজা খোলে আর যাকে পায় ছিঁড়ে নেয়। এই স্বীকারোক্তিটা প্রমাণ করে যে জমিদার নিজেও বুঝতে পেরেছিলেন তিনি কি ভয়ঙ্কর ভুল করেছেন। তিনি অমরত্ব পাননি, বরং অমর এক ক্ষুধাকে পৃথিবীতে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু এর পরের লাইনটা আরও বেশি ভয়ের। কোনটা? তোমরা যারা পড়ছো, এখনো সময় আছে, দৌড়াও। এটা শুধু একটা তথ্য নয়, এটা একটা জীবন্ত সতর্ক বার্তা। জমিদার যেন সময়ের ওপার থেকে অন্তুকে পালানোর জন্য চিৎকার করছেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সেই লেখার ঠিক নিচেই ছিল রক্তের দাগে লেখা 3টি শব্দ, হিচ হিচ হিচ। হ্যাঁ, সূত্র অনুযায়ী এটা ছিল প্রেতদের ডাক। তার মানে জমিদারও ঠিক এভাবেই শেষ হয়েছিলেন। ওই শব্দগুলি সম্ভবত তার শেষ কথা ছিল। এই ডাকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইঙ্গিত দেয় যে ওই সত্তাগুলোর নিজস্ব ভাষা বা যোগাযোগের একটা মাধ্যম আছে। এটা নিছক এলোমেলো ভৌতিক কার্যকলাপ নয়, বরং একটা সংগঠিত এবং বুদ্ধিমান শক্তি। ঠিক, যা শিকারকে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে ফেলার ক্ষমতা রাখে। এটাও তো হতে পারে যে জমিদারের ডায়েরির ওই লেখাটা কোনো সতর্কবার্তা নয়, বরং ফাঁদেরই একটা অংশ। মানে তিনি হয়তো চেয়েছেন পাঠকরা ভয় পেয়ে এমন কিছু করুক যা ওই সত্তাদের আরও সুবিধে করে দেবে। ডায়েরিটা পড়ার পর অন্তুর দিশেহারা হয়ে পালানোর পথ খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে পুরো বাড়িটাই যেন একটা গোলকধাঁধা হয়ে গেছে। করিডরগুলো বারবার বদলে যাচ্ছে। হ্যাঁ, আর বন্ধ দরজাগুলোর ভেতর থেকে ভেসে আসছে হাজারো মানুষের কান্নার আর হাসির মিশ্র শব্দ, যেন এতদিন ধরে যারা হারিয়ে গেছে তাদের সবার আত্মা ওখানে বন্দী। ঠিক তাই, বাড়িটা এখন আর কোনো ভৌত জগৎ নয়, এটা একটা মনস্তাত্ত্বিক নরক। এটা তার শিকারদের আত্মাকে চিরতরে আটকে রাখে। আর এরপর অন্তু যা দেখল তা ছিল সবচেয়ে হৃদয় বিদারক। সে তৃষাকে দেখতে পেল। কিন্তু এই সেই তৃষা নয়। তার মুখ ছেঁড়া, চোখ দুটো সাদা। তৃষা তাকে ফিসফিস করে বলল, তুমি কোথায় যাবে? আমরা সবাই এখানে থাকি। তার মানে ওরা শুধু হত্যা করে না, আত্মাকেও নিজেদের দলে ভিড়িয়ে নেয়। হ্যাঁ, তারা সংখ্যায় বাড়তে থাকে, তাদের দল ভারী হয় আর তাদের ক্ষুধাও বাড়তে থাকে। চৌধুরী বাড়ি এখন শুধু একটি ভৌতিক স্থান নয়, এটি একটি ক্রমবর্ধমান নরক। তৃষার এই রূপান্তর প্রমাণ করে এখান থেকে পালানোর কোনো উপায় নেই। মৃত্যু এখানে শেষ কথা নয়, বরং এক নতুন ভয়ানক জীবনের শুরু। অন্তুর শেষ মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড হয়েছে। তার শেষ আর্তনাদ ছিল, ওরা দেহ চায়, কেউ এখানে আসবে না। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির বাইরে শুধু একটা ক্যামেরা খুঁজে পায়। আর সেই ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে দেখা যায় অন্তু কাঁদছে আর বলছে, চৌধুরী বাড়ির নরকঘর খুলে গেছে, ওরা বেরিয়ে আসছে। এরপরই শত শত ছায়া একসাথে ক্যামেরার দিকে ধেয়ে আসে আর ভিডিওটা বন্ধ হয়ে যায়। এই শেষ ফুটেজটাই পুরো ঘটনাকে এক নতুন মাত্রা দেয়। আমরা যা বুঝতে পারলাম তা হলো, অমরত্বের লোভ এমন এক শক্তিকে মুক্ত করেছিল যা আজও সেই বাড়িতে বন্দী এবং ক্ষুধার্ত। পূর্ণিমা রাতে তাদের ক্ষমতা বাড়ে এবং তারা নতুন দেহের সন্ধান করে। আর আশিক, অন্তু আর তৃষা সেই ক্ষুধার নতুন শিকার। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়,
সূত্র বলছে ক্যামেরাটা বাড়ির বাইরে পাওয়া গিয়েছিল, অথচ অন্তু ছিল বাড়ির ভেতরে। ঠিক। আর শেষ ফুটেজে দেখা যাচ্ছে ছায়াগুলো ক্যামেরার দিকেই ছুটে আসছে, যেন তারা লেন্সের ভেতর দিয়ে বেরিয়ে আসতে চাইছে। এর মানে কি? আর এটাই হয়তো এই গল্পের সবচেয়ে ভয়ের দিক। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওই সত্তাগুলো কি ক্যামেরায় ধারণ হওয়ার মাধ্যমে বাড়ির বাইরে আসার কোনো পথ খুঁজে পেয়েছে? প্রযুক্তি? হ্যাঁ, প্রযুক্তি, যা দিয়ে ওই তরুণেরা সত্য উন্মোচন করতে গিয়েছিল, সেই প্রযুক্তি কি অভিশাপটাকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়ে উঠল? তার মানে যখন সেই ভিডিওটা অন্য কেউ দেখবে, তখন কি সেই ক্ষুধা চৌধুরী বাড়ির দেয়াল পেরিয়ে নতুন কোনো শিকারের সন্ধান করবে? আমরা যে এই ঘটনা নিয়ে আলোচনা করছি, আমরাও কি সেই ফাঁদে পা দিচ্ছি? প্রশ্নটা আমি শ্রোতাদের জন্যই রেখে গেলাম।